হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মেঘে ঢাকা তারা 1960 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা নিয়ে কথা বলবো। ঋত্বিক ঘটকের পরিচালনায় এই সিনেমাটার মূল কাহিনী নেওয়া হয়েছে একটি নভেল থেকে, শক্তিপত রাজগুরুর নভেল থেকে এটা নেওয়া হয়েছে, একই নাম। এবং এখানে যারা যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, অনিল চ্যাটার্জি, গীতা দে, গীতা ঘটক সহ আরও অনেকে, এবং একটি বিশেষ চরিত্রে নিরঞ্জন রায় তিনি অভিনয় করেছেন। এরপর যদি আমরা চলে আসি যে এই সিনেমাটার সম্বন্ধে বলার আগে তাই এটার অ্যাচিভমেন্ট সম্পর্কে যদি একটু বলি, তাহলে ক্যালকাটা সিনে ক্লাব ইনস্টিটিউট, যাদবপুর ইউনিভার্সিটি, ঋত্বিক ঘটক ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডন, ঋত্বিক ঘটক ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রান্স, এই সব জায়গায় কিন্তু মেঘে ঢাকা তারা এটা কিন্তু দেখানো হয়েছে। ঋত্বিক ঘটকের জন্মদিনেও কিন্তু নন্দনে আলাদা স্পেশাল স্ক্রিনিং হয়েছে মেঘে ঢাকা তারার। তো সুতরাং 1968 থেকে 2017 সাল পর্যন্ত এই সিনেমাটা বহু জায়গায় বহু ফেস্টিভ্যালে এই সিনেমাটা কিন্তু দেখানো হয়েছে। মেঘে ঢাকা তারা এই গল্পটার ওপর বেস করে, আপনারা যেটা বাঁদিকে দেখতে পাচ্ছেন শক্তিপদ রাজগুরুর লেখা, এটার ওপর বেস করেই হয়েছে সিনেমাটা। সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি দুটো চরিত্র, এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নিতা আর শঙ্কর। নিতা শঙ্কর এবং তাদের আরো দুই ছোট ভাই বোন দুজন আছে। এরা দুজন, মানে এরা চারজন এবং তাদের বাবা মা সমেত, এনারা হলেন একজন, মানে একজন না, একটা ফ্যামিলি, মানে উদ্বাস্তু ফ্যামিলি এরা। এবং এদের সংসার টানার জন্য একজনই আছে, সেটা হচ্ছে নিতা। এবং চুপচাপ থাকা একটি মেয়ে, খুব শান্ত মেয়ে, রোজ নির্দিষ্ট সময় কাজে যায় এবং চুপচাপ সে সেখান থেকে বাড়ি ফিরে আসে, নির্ঝঞ্ঝাট একটি মেয়ে। এবং তার জীবনে তার ভাই বোন দাদা সবাই খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে। এখানে তার মার চরিত্র অভিনয় করেছেন গীতা দে। তো গীতাদের চরিত্রটা কিন্তু একটু আপনাদের কাছে মানে কি বলবো, একটু ভিলেনাস মনে হবে। ভিলেনাস ঠিক নয় এটা, মানে ওই যে সংসারে থাকতে গেলে এবার অনেক সময় কি হয় যে যে মানুষটা সংসারের হাল ধরে আছে সে যদি বিয়ে করে ফেলে, তো সেক্ষেত্রে সে তো তাহলে পরের ঘরে চলে যাবে, এবং সেই মানুষটা যদি মেয়ে হয়ে থাকে তাহলে সংসারটাকে দেখবে কে? বাকিরা তো অতটা এস্টাবলিশ নয়। তো সেই হিসাবে মায়ের চরিত্র মানে গীতাদের সঙ্গে আহ, মানে নিতা মানে সুপ্রিয়া দেবী যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু মানে ঠিক কমফোর্টেবল চরিত্র নয়, যে মা আর মেয়ের মধ্যে যে চরিত্রটা হওয়া উচিত সেটা কিন্তু এখানে আমরা কিন্তু সিনেমায় সেটা দেখতে পাই না। এখানে নিরঞ্জন রায়, আমি বললাম যে সনতের চরিত্র, তার সঙ্গে নিতার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা ধীরে ধীরে ভেঙে যায়। এবং এই সমস্ত জিনিস দেখে নিতার যে অবস্থাটা হয় সেটা হচ্ছে যে এক ধরনের মেন্টালি ট্রমাটাইজ সে হয়ে যায়। মেন্টালি ট্রমাটাইজ হয়ে যায়, সংসারের সমস্ত জিনিসগুলো টানতে টানতে সে টেনেই যাচ্ছে, কিন্তু সে তার পরিবর্তে কিন্তু সে কিছু পাচ্ছে না। তো তার শখ আহ্লাদ, তার সমস্ত কিছু, এবং তার যেন মানে ওই জন্যই বলে, মানে এই নিতার চরিত্রটা দেখেই, এই নিতার চরিত্রটাকেই নাম দেওয়া হয়েছে মেঘে ঢাকা তারা। একজন তারা, যে উজ্জ্বল তারা কিন্তু সবসময় মেঘে ঢেকে থাকে। তো এই মানে নিতাকে দেখলেই মনে হয়, এবং আমাদের বাস্তব জীবনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, যে যতটুকু দরকার ততটুকু করো, তার বেশি করো না। মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে তুমি উদাসীন হয়েও না, স্বার্থপর হয়েও না, কিন্তু যতটুকু দরকার আছে ততটুকু করো, যখন দরকার তখন যাও, যখন কারোর বিপদ হচ্ছে তখন যাও, তার বিপদ হয়ে গেছে, মানে মানে তুমি উপকার করে ফেলেছো, এবার তুমি সেখান থেকে বেরিয়ে এসো। তো এইভাবে মানে জড়িয়ে গেলে কি হচ্ছে তখন জিনিসটা, আপনারা নিতার চরিত্রটা দেখলে বুঝতে পারবেন, স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস, মানে তাকে করে যেতেই হচ্ছে যেতেই হচ্ছে। তো এবং শুধু সেটা না, তাকে বিচ্ছিরিভাবে তাকে মানে পরিবারের মধ্যে, এখানে তো আর ভিলেন বলে আলাদা বলে কিছু নেই, এখানে ভিলেন হচ্ছে যে মূলত হচ্ছে তারা উদ্বাস্তু। দ্বিতীয় জিনিস হচ্ছে তাদের অন্য ভাই বোনরা মানে স্টেবল নয়, এস্টাবলিশ নয়, সেই ভাই বোনদেরকে এস্টাবলিশ করা, সংসারের অন্ন জোগানো থেকে শুরু করে সমস্ত কিছু এরকম নিতার মতো ক্যারেক্টারের ওপরে যেটা নির্ভর করছে। তো এই ধরনের চরিত্রগুলো হচ্ছে সবচেয়ে ট্র্যাজিক চরিত্র হয়। এবং এখানে মেঘে ঢাকা তারাতে ঋত্বিক ঘটক খুব সুন্দরভাবে এই জিনিসটাকে তিনি নিতার মাধ্যমে, নিতার চরিত্রটার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন। পরিবার কিন্তু পরিবারের মতো করে এগিয়ে যাচ্ছে, পরিবার আজকে একটা সময়ের পর আমরা দেখি যে সে পরিবারের মধ্যে নেই, সে অন্য জায়গায়
আছে, মানে এই যে পরিবারের মধ্যে থেকে থেকে যে মেন্টালি সে ব্রেকডাউন হয়ে গেছে, মানে এখন আর তাকে কোনো দরকার নেই পরিবারের, সেই জন্য তাকে পরিবার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং তার দাদা মানে শঙ্কর শঙ্কর যখন তার বোনের সঙ্গে শেষ দৃশ্যে আমরা যখন দেখি যে সে তার মানে ভাইপোর কথা বলছে, বা সে তার বোনপোর কথা বলছে, সে কিভাবে সিঁড়ি দিয়ে ওঠা নামা করে সমস্ত কিছু, ওই সময় নিতার মুখে যে আর্তনাদ, আমি বাঁচতে চেয়েছিলাম, মানে সেই আর্তনাদটা তো হয়েছে হয়েছে ঋত্বিক ঘটক এই এই সিনটা বোধহয় আউটডোরে শুট করেছিলেন, সেটা তো হয়েছে, এবং আউটডোরে কোনো পাহাড়ি এলাকায় শ্যুটটা হয়েছে বলে সেখানে এই যে আমি বাঁচতে চেয়েছিলাম, মানে এইটা যেভাবে ইকো হয়েছে, মানে মানে ওই জায়গাটা যেভাবে নেওয়া হয়েছে না, দেখার মতো দেখার মতো। এবং তার দাদা যখন ফিরে আসে তখন কোনো একজন মুদিখানা দোকানের লোক বলে যে তোমার বোন এখন কেমন আছে, খুব চুপচাপ থাকা একটি মেয়ে, যে রোজ যেত আসতো, কারোর সঙ্গে কোনো কথা নেই কিছু নেই, মানে সে খুব শান্তভাবে নিজের কাজগুলো সে করে গেছিল, আজ দেখো তার পরিবার তার কোনো খোঁজই নেয় না, মানে এই কথাগুলো যখন বলছে। এবং অনিল চ্যাটার্জি মানে শঙ্করের চোখ দিয়ে মানে সেই যে ডুকরে কাদা, সেই যে মানে বোনের জন্য যে কষ্ট হওয়াটা, তো এই জিনিসগুলো কিন্তু মানে সত্যি এই সিনেমাটার জন্য কিন্তু মন ছুঁয়ে যায়। দেখুন এই সিনেমাটা এমনি এমনি ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে দেখানো হয় না। হ্যাঁ, এগুলো হয়তো কোনো মাস কমার্শিয়াল সিনেমার মতো হয়তো বিশাল মানে বিশাল ব্লকবাস্টার হয়েছে, হাউসফুল যাচ্ছে, এই ধরনের হয়তো সিনেমা নয়, কিন্তু এই সিনেমাগুলো হচ্ছে একদম বাস্তবকে দেখানো। এবং এই জন্যই বোধহয় ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে স্টাডি করতে আমার এতটা সময় লাগছে, বা তার সিনেমা নিয়ে বুঝতে আমার এতটা সময় লাগছে, ক্যারেক্টার গুলোকে মানে আমার বিশ্লেষণ করতে এতটা সময় লাগছে ঋত্বিক ঘটকের ক্ষেত্রে। এটা আমার কাছে একটা নতুন লেসন, মানে আমি একজন রিভিউয়ার হিসেবেই বলছি যে আমার কাছে একজন নতুন মানে একটা নতুন লেসন ঋত্বিক ঘটকের সিনেমা থেকে কিছু শেখা, যে না যেটা হচ্ছে যেটা বাস্তব সেটাই তুমি দেখিয়ে দাও, মানে লোকে কি বলছে না বলছে তাতে মানে কিচ্ছু মাইন্ড করার কিছু নেই, যেটা সত্যি সেটাই দেখিয়ে দাও। এবং এই যে এই যে দৃশ্যটা, একটা দরমার বেড়া থেকে চোখের মধ্যে অদ্ভুত মানে কবে আমার জীবনে শান্তি আসবে, এই অদ্ভুত একটা দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে থাকা অনেক আশা নিয়ে এইরকম ভাবে কত নিতারা যে এইভাবে অবলুপ্তির পথে চলে যায়, তা বলার মতো নয়। এরকম চরিত্রগুলো কিন্তু আমাদের অহরহ হয়, আজকে শুধু নিতা না, নিতার জায়গায় যে কেউ হতে পারে, রামশ্যাম যদুমধু যে কেউ হতে পারে, সেটা ছেলেও হতে পারে। তো এই যে অপ্রাপ্তিজনিত অপ্রাপ্তিজনিত যে হতাশা, সেই হতাশা থেকে মেন্টালি ব্রেকডাউন, এবং সেই ব্রেকডাউন থেকে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই সব ঘটনাগুলো সত্যি মর্মান্তিক এবং বেদনাদায়ক। এবং এখানে সত্যি কথা বলতে ডিরেক্টর কোনো সুগার কোটিং করেননি, যেটা হয়েছে সেটাই তিনি দেখিয়েছেন। এবং ওই অতিরিক্ত মানে বাড়াবাড়ি তিনি কিছু করেননি। এবং এই এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, ইউটিউবেও আছে, আপনাদের ইচ্ছা আপনারা কোথা থেকে এটা দেখবেন। তো এই সিনেমাটা নিয়ে এটাই ছিল আমার রিয়াকশন। আমি জানি না, সত্যি কথা বলতে আমার মেঘে ঢাকা তারা দেখে না শেষের ওই কথাটা শুনে আমি বাঁচতে চেয়েছিলাম, এই কথাটা শুনে না কোথা থেকে যেন ভেতর থেকে যেন মানে আসলে কি বলুন তো, মানুষ মারা যায় একবারই, কিন্তু আমরা যে ভেতর থেকে যে ঘন ঘন যে কতবার যে মারা যায়, মানে তার কোনো হদিশ থাকে না, কতবার যে আমাদের ব্যক্তিত্ব আমাদেরকে চেঞ্জ করতে হয়, ভেতরের মানে আইডেন্টিটিটা আমাদের যে কতবার চেঞ্জ করতে হয়, বিভিন্ন লোকের সামনে বিভিন্নভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়, এবং সেটার জন্য যে যন্ত্রণা, যে কষ্টটা আমাদেরকে পেতে হয়, মানে এখানে কিন্তু এক্ষেত্রে কিন্তু মেন্টালি ব্রেকডাউন হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিন্তু কিছু নয়। তাই আমার মনে হলো যে এই সিনেমাটা বোধহয় আমি বোধহয় ঠিকঠাকভাবে বোধহয় বিশ্লেষণ করতে পারলাম না, মেঘে ঢাকা তারা। আমার মনে হলো যে রিভিউয়ার হিসেবে আমি যে যে সিনেমাগুলোকে বিশ্লেষণ করি বা ডিসকাশন করি, সেই তুলনায় আমার বোধহয় বলার কোনো ভাষা নেই, হতে পারে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি, কিন্তু আমার বলার কোনো মানে ভাষা নেই এই সিনেমাটাকে নিয়ে আলাদাভাবে। তো এটাই ছিল আমার রিয়াকশন। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then.